যারা হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করে তারা তো রাষ্ট্রবিরোধী। হিন্দি তো সত্যিই ভারতের কোনো রাষ্ট্রভাষা নয়, ভারত ভাষার ভিত্তিতে তৈরি কোনো রাষ্ট্র নয়, তাই ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। হিন্দি সাম্রাজ্যবাদীরা হিন্দিকে রাষ্ট্রভাষা বানাতে চায় এবং এই রাষ্ট্রটি, এই বহুজাতিক বহুভাষিক ভারতকে তাদের করায়ত্ত করতে চায়। কোনো বাঙালি বাংলার মাটিতে যদি বাইরের কোনো লোকের সাথে কথা বলে তার হিন্দিতে বলা উচিত, এইটা নিয়ে এই বিজেপি দলের একখানা খুব প্রকট একটা এই ধরনের নোংরামো তারা করে বেড়ায়। বাংলার মাটিতে ততটাই হিন্দি সহ্য করা হবে যতটুকু বাংলা ইউপিতে আছে। ইউপিতে যতটা বাংলা থাকবে পশ্চিমবঙ্গে ততটা হিন্দি থাকবে, একটুও বেশি না একটুও কম না। রবি শুভেন্দু ভাই ভাই জেলের ভেতর দেখতে চাই। এবিপি বা রিপাবলিক এরা তো বাংলা পক্ষকে ভয় পায় প্রচন্ড, সত্য কথা বলি বলে। আমরা যতদিন বিজেপি অপোজিশন হবে ততদিন তৃণমূল ট্যাং করে জিতবে। কয়েকদিন আগে ক্রিকেটার অশ্বিন বলেছেন হিন্দি রাষ্ট্রভাষা নয়। এর আগে বাংলায় সঙ্গীত শিল্পী ইমন চক্রবর্তীকেও দেখা গেছিল অন স্টেজ বাংলা গান নিয়ে সোচ্চার হতে। আমরা জানতে চাইছি কেন বারবার একটা মিথ্যের বিরুদ্ধে আগে সাফাই দিতে হচ্ছে। প্রথম কথা, সাফাই তো সে দেয়নি, সেটা সাধারণ সত্য কথা বলেছে। যেটা খুব লজ্জার কথা সেটা হচ্ছে যে বাংলায় বেশ কিছু মিডিয়া, এটা অন্যান্য কোনো ক্ষেত্রে ঘটেনি, বাংলায় বেশ কিছু মিডিয়া এটাকে বিতর্কিত কথা বলেছে। অশ্বিন ইত্যাদি, অশ্বিন রবিচন্দ্রন যে ক্রিকেটার সদ্য অবসর নিয়েছে, সে বলেছে যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, খুবই সামান্য কথাটা বলেছে। এবার হিন্দি তো সত্যিই ভারতের কোনো রাষ্ট্রভাষা নয়, ভারত ভাষার ভিত্তিতে তৈরি কোনো রাষ্ট্র নয়, তাই ভারতের কোনো রাষ্ট্রভাষা নেই। আবার রাজ্যগুলো ভাষার ভিত্তিতে তৈরি, তাই বাংলার রাজ্য ভাষা আছে বাংলা, তামিলনাড়ুর রাজ্য ভাষা আছে তামিল, মহারাষ্ট্রের রাজ্য ভাষা আছে মারাঠি। সমস্যাটা কেন হয় তার কারণটা হচ্ছে যে হিন্দি সাম্রাজ্যবাদীরা হিন্দিকে রাষ্ট্রভাষা বানাতে চায় এবং এই রাষ্ট্রটি, এই বহুজাতিক বহুভাষিক ভারতকে তাদের করায়ত্ত করতে চায় এবং বাঙালি, তামিল, কন্নড় সহ সকল অহিন্দি জাতিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করতে চায়। এটা তাদের মনের ইচ্ছে। এবং অশ্বিন যেহেতু তামিল, তাই জন্য এই ব্যাপারে তার চেতনা সজাগ। তাই একটা সাধারণ কথা যে হিন্দি ভারতের রাষ্ট্রভাষা নয়, এ কথাটা সে বলেছে। এবং কোথাও একটা মনে হয়েছে অশ্বিন জানতো যে হিন্দি বলায় একটা নেগেটিভ রিয়াকশন হবে, সত্যি কথা বললে নেগেটিভ রিয়াকশন হবে। কিন্তু লজ্জার কথা, বাংলাতে কিছু কিছু মানুষের একটা নেগেটিভ রিয়াকশন হচ্ছে। এবার এই যে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে চালানো, এরকম বেশ কিছু সেটা তো হচ্ছে একটা সংবিধানকে বিকৃত করা। যারা হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করে তারা তো রাষ্ট্রবিরোধী, সংবিধানকে যারা বিকৃত করে তারা রাষ্ট্রবিরোধী। কিন্তু আমরা দেখেছি যে বেশ কিছু সংখ্যক বাঙালির মধ্যে, বিশেষ করে এই সিবিএসসি, দিল্লি বোর্ড যেগুলো, এখানে এই কথাগুলো ছড়িয়ে দেওয়া হয়। বেশ কিছু বাংলা পক্ষের হাতে বেশ কিছু বই এসছে, এমনি ছোটদের বই, একদম জেনারেল নলেজ টাইপের বই, সেখানে এই সংবিধানের এই বিকৃতি করে হিন্দিকে রাষ্ট্রভাষা বলে দাবি করা হয়েছে। এর আগে আমরা দেখেছি বর্তমানে যে শাসক দল আছে কেন্দ্রীয় সরকারের বিজেপি, তাদের টপ টপ লোকেরা দাবি করেছে হিন্দি নাকি ভারতের রাষ্ট্রভাষা। যেরকম এই কি যেন ভেঙ্কাইয়া নাইডু, এর আগে বিজেপির প্রেসিডেন্ট ছিল, একসময় ভারতের উপরাষ্ট্রপতি পর্যন্ত হয়েছিল, সে দাবি করেছিল প্রকাশ্যে। তারপরে সুষমা স্বরাজ, সেও একসময় বিজেপির প্রেসিডেন্ট ছিল এবং একসময় ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছিল, এখন মারা গেছে, সেও দাবি করেছিল। অমিত শাহ, সে বলেছে যে কোনো বাঙালি বাংলার মাটিতে যদি বাইরের কোনো লোকের সাথে কথা বলে তার হিন্দিতে বলা উচিত কথা। অর্থাৎ এই হিন্দিটাকে কেন্দ্র করে হয় মিথ্যা কথা বলা, নয়তো অহিন্দি ভাষার মানুষকে নানা রকম জ্ঞান দেওয়া যে তাদের হিন্দি বলা উচিত ইত্যাদি ইত্যাদি। এইটা নিয়ে এই বিজেপি দলের একখানা খুব প্রকট একটা এই ধরনের নোংরামো তারা করে বেড়ায়। হিন্দি শুধু ভারতের রাষ্ট্রভাষা নয় তা নয়, হিন্দি হচ্ছে ভারতের সবচেয়ে গরিব জনগোষ্ঠী যারা, তাদের ভাষা। সাধারণত আমরা যখন অন্য কোনো ভাষা শিখি
তখন আমরা কোন ভাষা শিখি? যেগুলোকে বলে অ্যাসপিরেশনাল ল্যাঙ্গুয়েজ। লোকে ইংরেজি শেখে, লোকে ফ্রেঞ্চ শেখে, লোকে জার্মান শেখে, লোকে চাইনিজ শেখে এখন, কারণ এগুলো অ্যাসপিরেশনাল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে কদিন আগে একটা তথ্য বেরিয়েছে যে মাথা প্রতি আয়, জনপিতু পিছু আয়, সেটা একদম পাকিস্তান থেকে শুরু করেছে আর এদিকে বার্মা অব্দি দেখিয়েছে কোথায় কোথায়। দেখা যাচ্ছে ইউপি বিহারে, মানে ভারতের অন্যান্য জিনিস তো বাদই দাও, হিন্দি বলয়ের মাথা পিছু আয় পাকিস্তানের থেকেও কম। অর্থাৎ মানে হিন্দি ভাষা দিয়ে এদের কি হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। তো প্রতিটি মানুষের জানা দরকার, বিশেষ করে বাঙালির জানা দরকার, যে শেষতম জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে 86% মানুষ বাঙালি, এবং এই 86% বাঙালির মধ্যে 83% বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, অর্থাৎ হিন্দিও জানে না। হিন্দি জানার হারের দিক থেকে পশ্চিমবঙ্গ ভারতের সবচেয়ে হিন্দি কম জানা রাজ্যগুলোর মধ্যে পড়ে। কিন্তু পশ্চিমবঙ্গের শহরাঞ্চল শিল্পাঞ্চল দেখলে সেগুলো বোঝা যায় না, কারণ একটা ওই বহিরাগতদের একটা হু করে এন্ট্রি ঢুকেছে, তাই জন্য কিছু বাঙালি ওই ব্যাপারে বিভ্রান্ত। ঠিক আছে, এটা খুব লজ্জার কথা। বাংলা পক্ষ স্পষ্ট দাবি করে বাংলার মাটিতে ততটাই হিন্দি সহ্য করা হবে যতটুকু হিন্দি ইউপিতে আছে, যতটুকু বাংলা ইউপিতে আছে। ইউপিতে যতটা বাংলা থাকবে পশ্চিমবঙ্গে ততটা হিন্দি থাকবে, একটুও বেশি না একটুও কম না। আচ্ছা, অবাঙালি উৎসবে ছুটি থাকলেও বাঙালির পৌষ সংক্রান্তিতে ছুটি নেই, তোষণের অভিযোগ করছেন আপনারা। এছাড়াও ফিরহাদ হাকিমের সমালোচনা করছেন যেভাবে, তেমনি শুভেন্দু অধিকারীর সমালোচনাও করছেন বাংলা পক্ষ। তবু তৃণমূলের বি টিম বলে অনেকে আপনাদেরকে মানে চিহ্নিত করেন, কি বলবেন এই বিষয়ে? যদি ফিরহাদ হাকিমের যে বিহার থেকে আসা যে সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ফিরহাদ হাকিম ববি, তার বিরুদ্ধে যারা প্রতিবাদ করে বাংলা পক্ষ, অথবা তৃণমূলের যে বহিরাগত ক্যান্ডিডেট হরেরাম সিং জামুরিয়ায়, তার বিরুদ্ধে সিপিএম এর বাঙালি ক্যান্ডিডেটকে ভোট দিতে বলে যে বাংলা পক্ষ, করে আমি লম্বা তালিকা দিয়ে যেতে পারি। এগুলো তো সবই তৃণমূলের ক্ষতি হওয়া টাইপের জিনিস, প্রত্যক্ষ ক্ষতি হওয়া। আমরা ফিরহাদ হাকিমের পদত্যাগ চাই। মাথায় রাখা দরকার, এই যে বলে তৃণমূলের বি টিম বিষয়টা, এটা বিজেপি বলে, আর কেউ বলে না। ঠিক আছে, অথচ এই ফিরহাদ হাকিম যখন বললো যে 50% লোক উর্দু বলবে পশ্চিমবঙ্গে, এটা তার নাকি স্বপ্ন, তো বাংলা পক্ষ প্রথমে প্রতিবাদ করেছিল, বিজেপি করেনি। তারপরে যখন সে বললো যে কি মাইনরিটি মেজরিটি মেজরিটির মেজরিটি হয়ে যাবে, তখনও বাংলা পক্ষ প্রথমে প্রতিবাদ করলো, ওর পদত্যাগ দাবি করলো, বিজেপি করেনি। খুব ইন্টারেস্টিং যে তৃণমূলের মধ্যে এই সাম্প্রদায়িক বাঙালি বিদ্বেষী ব্যক্তিটির প্রতিবাদ যারা পথে নেমে করে না, তারা যারা পথে নেমে প্রতিবাদ করে তাদের নানা রকম নামে আখ্যায়িত করে। দুটি কারণ রয়েছে মূলত। এক, এই ফিরহাদ হাকিম এই ধরনের বক্তব্যের মাধ্যমে তার বিজেপির সঙ্গে কোনো একটা ষাট রয়েছে, এবং এর ফলে বিজেপির সুবিধা করিয়ে দিচ্ছে। কিন্তু বিজেপির যে সুবিধা করিয়ে দিচ্ছে, আমরা তার বিরুদ্ধে কথা বলছি বলে আমাদের একখানা কোনো পার্টি টাইপের বা পার্টির নেওয়াটা এই টাইপের একখানা চরিত্রায়ন করে তাদের অসুবিধা হচ্ছে, তারা তো এইটা। দ্বিতীয় হচ্ছে, এই ফিরহাদ হাকিমকে বারবার ফোকাসে বিজেপি আনতে চায় না। তার কারণটা হচ্ছে যে আমরা সকলেই জানি যে ফিরহাদ হাকিম, শুভেন্দু অধিকারী, এরা সকলে একটা চোর। এরা অনেক ক্যামেরা, যেরকম ক্যামেরা করছে এরকম ক্যামেরায় তারা ফিরহাদ হাকিম, আমার মনে পড়ে ভিডিও সকলেই দেখেছে, সে স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিচ্ছে, আর এই শুভেন্দু অধিকারী প্যাকেটে মুড়ে টাকা নিচ্ছে। দুজনই এখন আউট অফ জেল, দুজনকে কেউ কাউকে জেলে নেই, কোনো সিবিআই পিবিআই কিচ্ছু নেই। এই জন্য আমি কথাটা বললাম, বা ধরো আমি এই মুহূর্তে যে বলটা চলেছি, ববি শুভেন্দু ভাই ভাই জেলের ভেতর দেখতে চাই। এটা তো যারা বাংলা পক্ষকে তৃণমূলের বি টিম বলে, তারা রিপিট আফটার মি, ববি শুভেন্দু ভাই ভাই জেলের ভেতরে দেখতে, এটা বলতে পারবে? আমি তো বলছি। ঠিক আছে, আসলে আমাদের শুধু সিপিএম এর তৃণমূলের বি টিম বলা হয় না, কয়েকটা ক্ষেত্রে আরএসএস ব্যাক্ট বলা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশের নাকি কি কি জামাতে ইসলামী, যেটা বাঙালি বিদ্বেষী সংগঠন রয়েছে, তাদের নাকি সব কানেকশন আছে, এটা বলা হয়েছে। একটা সময় বলা হয়েছে যে সৌদি থেকে নাকি টাকা আসে।
একটা বলা হয় যে বাংলাদেশ থেকে নাকি টাকা আসে, কিছু ক্ষেত্রে আবার নকশাল বলা হয়েছে নাকি। আমাদের সিপিএম এর বি টিমটাও শুনেছি, যখন আমরা এই ঐশী ঘোষকে সাপোর্ট করলাম এদের এগেনস্টে। রিসেন্ট একটা ভিডিও দেখলাম, ওটা আমাদের বাংলা পক্ষ নাম না করে কি কাংলা পক্ষ এই টাইপের করে বোঝানোর চেষ্টা করলো, এবং এটা ওয়েট ফর দিস, ঠিক আছে, সেটা হচ্ছে যে আহ সবকটা ডিটেলস আমারও মানে গল্পটা ইন্দোনেশিয়ায় নাকি একখানা ইসলামী মৌলবাদী জঙ্গি গ্রুপ আছে, নিশ্চয়ই থাকতে পারে, আমি জানি না, আমি ইন্দোনেশিয়ার এত কোনো এক্সপার্ট না, কিনা নামও আছে তার, সেই নামটা সেই ভিডিওতে বলছিল, বিজেপির একটা চ্যানেল, তারা নাকি সিঙ্গাপুরের ক্যাসিনো বিজনেসে পয়সা ঢালে, কিন্তু ওটা টাকাটা তারপরে ক্যাসিনো বিজনেসে যে লাভের যে টাকাটা সে নাকি ঘুরে বাংলা পক্ষের কাছে নাকি চলে আসে, এটাও শুনেছি। ফলে এখন এই কথা, এই ধরনের কথাগুলি, বা ধরো এই ধরনের কথাগুলি কেন বলে, ধরো তুমি আমার ইন্টারভিউ নিচ্ছ, কিন্তু এই তো এবিপি বা রিপাবলিক এরা তো বাংলা পক্ষকে ভয় পায় প্রচন্ড, সত্য কথা বলি বলে আমরা এরকম ভাবে বলি, যার ফলে তারা চায় যে প্রতিটি বাঙালি বাংলা পক্ষ সম্বন্ধে এবং তার আদর্শ সম্বন্ধে এবং তার লড়াই সম্বন্ধে জানার আগেই যেন তারা এরকম ধরনের মিথ্যা কথাগুলো বলে, যে যে বাঙালিকে এখনো বাংলা পক্ষ রিচ করতে পারেনি তাদেরকে এইগুলো মাথায় ঢুকিয়ে রাখা, যাতে কিনা মানে যেহেতু বাংলা পক্ষর আদর্শ, বাংলা পক্ষর বয়ান, এগুলোর কোনো কোনো কাট নেই তাদের কাছে, তাই জন্য এবার কি হলো, তারা একটু ভুল বোঝাই, মিথ্যা কথা বলি, এবং যেহেতু আইটি সেল থেকে শুরু করে এবিপি রিপাবলিক এই সব তাদের হাতে আছে, ফলে ভুল বোঝানোর একখানা সরঞ্জাম তাদের কাছে উপস্থিত, ফলে তারা সেটা চেষ্টাটা করে, কিন্তু তাতেও তো হয় না, কারণ ইভেনচুয়ালি যদি একটা বাঙালি তারপরে বাংলা পক্ষ, সেটাকে একটু সময় বেশি লাগে, না এদের তো এরকম শুনেছিলাম কিন্তু ভাই এরা তো এরকম বলছে না, তো মানে তাদের একটু ভুলটা ভাঙাতে হয় প্রথমে, যে ভুল যদি ভুল না বুঝে থাকে তাহলে প্রথমেই আমাদের পক্ষে চলে আসে, আর ওটা হলে আমাদের একটুখানি পরে সে একটু প্রথমে একটু দোনামোনায় থাকে বলে সে বোঝানো হয়েছিল একরকম, দেখছি আর একরকম দেখছিল, কোনো রকম তো কোনো বাংলাদেশি জামাতি তৃণমূলী কিছুই দেখছি না, মঞ্চ থেকে বলছে যে তৃণমূলকে এখানে ভোট দেবেন না, ববি হাকিমকে পদত্যাগ করতে হবে, মেলাতে পথে মেলাতে পারে, তারপরে আস্তে আস্তে বুঝে যায়, বরং আসলে এই যে বিজেপি এই কথাগুলি ছড়ায়, হ্যাঁ আমরা বিজেপি বিরোধী একদম স্পষ্ট, এই কারণে যদি কেউ বলে যে তৃণমূলের বি টিম, সেটা তাদের ব্যাপার, ঠিক আছে, আমরা তো এটাও বলেছি যে আমরা বেশ কিছু ক্ষেত্রে আমরা বলেছি যে সিপিএম কে একদম ক্লিয়ারলি আমাদের পশ্চিমবঙ্গে আমরা এই মুহূর্তে একখানা বিরোধী শূন্যতায় আমরা একখানা খুব খারাপ জায়গায় রয়েছি, তৃণমূলের সে অর্থে কোনো অপোজিশন নেই, ঠিক আছে, সেই কারণে সিপিএম এর মতো একখানা ফাইটিং অপোজিশন, যেটা বাংলা ভিত্তিক দল, বিজেপি একটা বহিরাগত দল, এটা তার ডিসঅ্যাডভান্টেজ, ফলে সবসময় তার বহিরাগত দলই থাকবে, সেক্ষেত্রে একটা বাংলার দল এলে তবে না তারা তৃণমূলকে অ্যাকচুয়াল ফাইটটা দিতে পারবে, যতদিন বিজেপি অপোজিশন হবে ততদিন তো তৃণমূল ট্যাং ট্যাং করে জিতবে। এবার কথাটা হচ্ছে যে লাস্টে যেটা বলতে চাই, যে বাংলা পক্ষকে জানুন, বাংলা পক্ষর বয়ানগুলো জানুন, কারণ বাংলা পক্ষর কারণ এ টিম বি টিম সি টিম নয়, বাংলা পক্ষ বাঙালি জাতির নিজস্ব টিম, এবং বাংলার মাটিতে বাঙালির পুঁজি, চাকরি, বাজার, জমি, অটো লাইন, টোটো লাইন, খনি, বন্দর, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব সবকিছু যা বহিরাগতদের দ্বারা বেদখল হয়ে গেছে তা বাঙালির হাতে ফেরত আনাই আমাদের লক্ষ্য, এবং সেই নিয়ে আমরা লড়াই করে যাচ্ছি। এর পথে এসব বি টিম সি টিম ডি টিম যে যাই বলুক, এই কথাগুলি বলে 2018-তে তৈরি একটি সংগঠনকে আটকাতে পেরেছে, এবং এত ভয় কেন, 2018-তে তৈরি একখানা সংগঠন, আমি ধরুন মানে আমাদের সকলের সব আমরা পেশাজীবী মানুষ, মানে এইসব এই ববি হাকিম শুভেন্দু অধিকারী টাইপের নয় যে ভগবান জানে এদের কিভাবে চলে, তাই না, আপনারা সাংবাদিক, আপনারা প্রতিটি পাই আপনাদের হিসেব রাখতে হয়, তাই না, কিভাবে চলেন, আমিও একটা পেশাজীবী মানুষ, আমি এক জায়গায় চাকরি করি, এটা কেউ জানে না, এই টাইপের লোকজন যেসব ইয়ে করে, তখন থেকে যখন আমাদের বলে, তখন আমাদের অন্তত বাংলা পক্ষ সংগঠন বাড়ছে, কমছে না কেন, কারণ আমাদের সঙ্গে এক্সপোজার এলেই বুঝে যায় ভাই এতদিন এটাই খুঁজছিলাম। রবীন্দ্রসঙ্গীত গাইতে বলা হলে মনে পড়ে রুবি রায় গান গাইছেন শিক্ষামন্ত্রী, বাঙালি হিসেবে কি বলবেন? আজকে সকালে একটা আমি স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে, ফসিলস এর গিটারিস্ট, এক্স গিটারিস্ট, ঠিক আছে,
সে আত্মহত্যা করেছে। আমরা সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। তুমি যে বললে না রবীন্দ্রনাথের গান বলে রুবি রায়, মনে পড়ে রুবি রায় গেয়েছে, সমস্যাটা আরো গভীরে। কোনো কথা সে একটা, এটা ভুল, এটা একটু হ্যাঁ হ্যাঁ হতে পারে, সমস্যাটা আসলে এর থেকে অনেক গভীরে। এই মুহূর্তে মনে পড়ে রুবি রায় কজন শুনছে, এই মুহূর্তে রবীন্দ্রনাথের গান কজন শুনছে? যতজন শুনছে সেটা তো অধিকাংশ টাকার রেভিনিউ জালিভাবেই গোয়েঙ্কা নিয়ে যাচ্ছে, টাইমস নাকি সারেগামা পাদানি না কি দিয়ে নিয়ে যাচ্ছে, এটা হচ্ছে ঘটনা। সেখানে বাঙালি গিটারিস্টকে আত্মহত্যা করতে হচ্ছে, কারণ খুব ক্লিয়ার, তার হাতে পয়সা ছিল না। আর এই পিকনিকের সিজনে বাংলা জুড়ে ইয়াং ছেলেমেয়েরা ভোজপুরি আর হিন্দি রুচিপূর্ণ সংস বাজাচ্ছে পিকনিক জুড়ে। এই বাস্তবতায় যখন আমরা দাঁড়িয়ে রয়েছি, তখন এই মনে পড়ে রুবি রায়, রবীন্দ্রনাথ, এই যে আলোচনাটা, এই আলোচনাটা আমি মানে এখানে বেশ করে যে রুবি রায় গেছে এটা বলবো না, এই আলোচনাটা হচ্ছে অনেকটাই উট পাখির মতো। আমরা মানে এইগুলোর মধ্যে আমি ব্যস্ত থাকি, তার আসলে যে প্রলয়টা যেটা ঘটছে সেটা কিন্তু অ্যাড্রেস করবে না। খুব স্পষ্টত বাংলার মাটিতে এবং এরকম একটা অবস্থা হয় কেন, এরকম একটা অবস্থার সৃষ্টি হয় যখন বাংলার মাটিতে নিয়ন্ত্রণ বাঙালির হাতে থাকে না। আমি বলছি এই জাস্ট গতকাল, আমরা হঠাৎ পরে জানলাম বলে আমরা ইয়ে করতে পারলাম না, রিষড়া পৌরসভা তৃণমূল পরিচালিত, সেখানে রিষড়া উৎসব, সেখানে ভোজপুরি গান হয়েছে, ভোজপুরি নৃত্য না গান ভগবান জানে হয়েছে প্রোগ্রাম গতকাল বৈকাল 5টা। এবং সেই একই প্রোগ্রামের সূচিতে সেখানে রবীন্দ্রসঙ্গীত ছিল। এই মনে পড়ে রুবি রায় গেয়ে ফেলেছে রবীন্দ্রসঙ্গীত গাইতে বলার থেকে রবীন্দ্রসঙ্গীত যে প্রোগ্রামে হচ্ছে বাংলার মাটিতে রিষড়া উৎসবের নামে, বাঙালির মাটিতে সেখানে ভোজপুরি গান হবে, এটা অনেক ভয়ঙ্কর একখানা জিনিস। তার থেকে অনুরূপ ভয়ঙ্কর জিনিস, তার থেকেও বলবো না, যে কাজী নজরুল ইসলাম যে পশ্চিম বর্ধমান জেলায় জন্মেছিলেন, সেই জেলায় বিজেপি একটি ভোজপুরিয়া পর্ন স্টার পবন সিং, যে বাঙালি নারীদের বিরুদ্ধে বাঙালি নারীদের কিরম ভাবে ধর্ষণ করা হবে এই নিয়ে নানা রকম জিনিসের মেটেরিয়াল ছড়ায়, গান বলে চালায়, সেগুলোকে এখানকার তার যে ফ্যান, ভোজপুরি এসবের ফ্যান, তাদের মধ্যে তাকে বিজেপি ক্যান্ডিডেট করেছিল, জনপ্রতিনিধি করার চেষ্টা করেছিল, এমপি ক্যান্ডিডেট। বাংলা পক্ষ প্রতিবাদে পালিয়ে যায়, তাতেও পালিয়ে এটা বিজেপি এই পাপটা করার চেষ্টা করেছিল। তারপরে তাকে আবার এনে আবার গান করানোর চেষ্টা করে হরিরাম সিং, যে কিনা জামুরিয়াতে তৃণমূলের বিধায়ক, এবং তার ছেলে প্রেম পাল সিং, যার বিরুদ্ধে কিনা বাংলা পক্ষ বলেছিল ঐশী ঘোষকে ভোট দিতে, তার নিশ্চয়ই মনে আছে। তার মানে ঠিক আছে, আমরা সেটাও আটকাই, এবং তাতেও এদের একটা ঝাল থেকে যায়। তো তখন এই প্রেম পাল সিং, সে দেখলাম কদিন আগে এই ভোজপুরি যে পর্ন স্টার, তার ছবি নিয়ে কি বার্থডে বলে কেক বলে একটা কেক, তার ফটো নিয়ে একটা কেক এই করছে, আর তার যে চ্যাঙা ব্যাঙা যেগুলো, যে সোনু মনু চুন্নু মুন্নু যেগুলো ওদের থাকে, সেগুলো ঘিরে রয়েছে তাকে, এবং সে কেক খাওয়াচ্ছে। তাদের ভাইয়া দেখা করতে দেখে বিহারে বোধহয় গিয়ে দেখা করে এসছে, তার ফটোটা বড় করে ফ্লেক্সে ছেপেছে। এই মনে পড়ে রুবি রায় এবং রবীন্দ্রনাথের যে আলোচনাটা আমরা রয়েছি না, আমি এই কারণেই বলছি, আর এই যে প্রত্যক্ষ ভয়ঙ্কর বাস্তব, এটা আমরা ধ্বংস করি আগে এই 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 চক্রটাকে। এবং শুধু এটা পশ্চিম বর্ধমানে, এটা হাওড়াতেও সত্য, কলকাতাতেও সত্য, ভাটপাড়া, লিলুয়া, টিকিয়াপাড়া, রিষড়া, বাগডোগরা, শিলিগুড়ি, সর্বত্র সত্য। এবং তখন এই রুবি রায়, রবীন্দ্রনাথ, রদ্দুর রায়, এগুলো তখন সলভ করা যাবে। ঠিক আছে, আমি এটাকে ছোট করছি না যে হ্যাঁ মনে পড়ে রুবি রায় বেশ করেছে, ভুল তো করতেই পারে, ভুল হতেই পারে, ঠিক আছে। আমি একবার একটা নজরুল গীতি বলে ফেলেছিলাম, একটা নজরুল গীতিকে রবীন্দ্রসঙ্গীত বলে ফেলেছিলাম, এটা আমিও করেছি। ফলে আমি এমন বলবো না, আমি কোনো ভুল হয় না,
বাট আমি যেটা বলার চেষ্টা করছি যে আমাদের আসলে সাংস্কৃতিক আঙিনায় বাঙালি সংস্কৃতির চেতনার কথা আমরা যখন বলবো, আমরা যেন আহ মানে ইংরেজিতে একটা কথা আছে যে উই শুড নট মানে মিস দ্য ফরেস্ট ফর দ্য ট্রিজ, মানে আমরা যেন এই গাছগুলো দেখতে দেখতে, গাছগুলোর ডিটেল দেখতে দেখতে আমরা যেন পুরো জঙ্গলটায় আসলে কি হচ্ছে এটা যেন আমাদের দৃষ্টির অগোচরে থেকে গেল, এটা যেন না হয়।